420 দিন থেকে শুরু করে 25 দিন পর্যন্ত তাদেরকে টিএফআই সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এটা আমরা প্রাথমিক বলেছি। আর একটা কথা বলেছি যে মাজেদ ভাটের স্ত্রীকে এখানে সাক্ষী বানানো হয়েছে আমাদের বিরুদ্ধে। আর মাজেদ ভাট তার 342-তে যে বর্ণনা দিয়েছেন কিভাবে তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে আটকে রেখে বাধ্য করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে, তার কিয়দংশ আমরা আজকে বলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে এটি হলো পৃথিবীর ইতিহাসে যে কয়টা বিচার বিভাগকে ব্যবহার করে যে কয়টা অন্যায় অবিচার দুনিয়াতে করা হয়েছে, 21শে আগস্টের মামলা হলো তার একটি ক্লাসিক এক্সাম্পল। জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, তারা যেহেতু অত্যন্ত গণ্যমান্য সম্মানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই কাজটি করা হয়েছে। এটা আমরা আমাদের ডিফেন্সের আর্গুমেন্টের সময় একটা একটা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। 21শে আগস্টের মামলায় হাইকোর্ট ডিভিশনে এটা খালাস হওয়ার পরে তার এগেনস্টে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং লিভ আগে গ্রান্ট হয়েছিল, এটা আপনারা জানেন। এখন পূর্ণাঙ্গ আপিল শুনানি হচ্ছে। তো আজকে এটা অ্যাপেলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে কম্প্রাইজিং অনারেবল 6 জাজেস অ্যান্ড হেডেড অ্যান্ড প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস আজকে ছিল। সেখানে রাষ্ট্রপক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব সবিস্তারে যে সমস্ত ওনার প্রতিপাদ্য যা সাবমিশন সেটা রাখতেছিলেন এবং উনি এখানে বিশেষ করে স্বীকারোক্তি যেগুলো ছিল আসামিদের, ওই স্বীকারোক্তিগুলি উনি একটার পর একটা প্রেস করতেছিলেন। তো সেখানে একটা প্রসঙ্গ আসলো যে এই স্বীকারোক্তিগুলো যেমন আপনার এটা আইন এবং এটা ভিত্তি হলো যে একটা স্বীকারোক্তি তখনই এটাকে আইনগতভাবে এটার অ্যাকসেপ্টেন্স থাকবে বা অ্যাডমিসিবিলিটি থাকবে যদি এটা আপনার ভলান্টারি হয় এবং যদি এটা ট্রু হয়, অর্থাৎ এটা স্বেচ্ছায় হতে হবে এবং এটা সত্য হতে হবে। তো সেখানে উনি দেখানোর চেষ্টা করেছে। তো একটা পর্যায়ে মাননীয় আদালত থেকে আমাদেরকে প্রশ্ন করা হলো, আমি এবং আমার ডিফেন্স টিমে আমার সাথে মাই ফ্রেন্ড মিস্টার শিশির মনির, ব্যারিস্টার কায়সার কামাল এবং অন্য যারা ছিল, আমাদেরকে একটা প্রসঙ্গে ফ্লোর দেয় এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অল দি কনফেশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই মামলায় যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 420 দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে এবং এই স্বীকারোক্তিগুলি রেকর্ড করার পরে অন দি আর্লিয়েস্ট অপরচুনিটি আবার তারা এটা রিট্রাক্ট করেছে, অর্থাৎ প্রত্যাহার করেছে যে এটা আমরা স্বেচ্ছায় করি নাই এবং এটা সত্য না, আমাদেরকে জোর করে, আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে এই স্বীকারোক্তি আমাদের থেকে আদায় করা হয়েছে। তো এইভাবে আপনার আর্গুমেন্ট এগিয়ে যাচ্ছে। পরে আবার কোর্ট থেকে এটা নির্ধারিত হলো কবে, 13 তারিখে, এই মাসের 13 তারিখে ফার্দার আর্গুমেন্টের জন্য। এবং এটা অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন রাষ্ট্রপক্ষকে যে আপনারা ওই দিন বাকি যা আছে এই আর্গুমেন্ট আপনারা প্রেস করবেন। তো গ্রেনেডের একটা প্রসঙ্গ আসছে যে জাস্ট আপনার এই ঘটনাটার পরে আপনার বাইরে থেকে ইন্টারপোল থেকে একটা টিম এসেছিল এবং ওনারা এসে যে সমস্ত আলামত এখানে পাওয়া গিয়েছিল এটার উপরে ওনারা একটা ওপিনিয়ন দিয়েছিলেন যে এটা আরজিস গ্রেনেড এবং আরজিস গ্রেনেড এটা মিলিটারি, এই কথাটা ওখানে লেখা আছে। তো ওটার উপরে ওই রিপোর্টটা এই মামলায় এক্সিবিট হয় নাই। আর ওই যিনি এই রিপোর্টটা দিয়েছেন এটা এক্সিবিট হতে হলে বা এভিডেন্সে আনতে হলে তার সাক্ষীও প্রয়োজন হয়, কিন্তু রাষ্ট্রপক্ষ তাকে সাক্ষী দিতেও আনেন নাই। আমি যদি স্বীকারোক্তি করি, এই স্বীকারোক্তি, আমার স্বীকারোক্তি যদি কোর্ট মনে করে যে এটা স্বেচ্ছায় এবং সত্য, এটা ভলান্টারি এবং এটা ট্রু, সেক্ষেত্রে ওই স্বীকারোক্তি দিয়ে আমাকে সাজা দিতে পারে। কিন্তু আমার স্বীকারোক্তি দিয়ে আরেকজন কোঅ্যাকিউজডকে বা অন্য আসামিকে সাজা দিতে হলে এই স্বীকারোক্তিটা স্বেচ্ছায় এবং সত্য হতে হবে, সাথে আরও সাবস্টেন্টিভ এভিডেন্স লাগবে। ওই এভিডেন্স আগে, তারপরে এটা করবোরেশন হিসাবে বা ওইটার এসিউরেন্সের জন্য এটাকে ইউজ করা যেতে পারে। এটা আমরা কোর্টের কাছে সাবমিশন রেখেছি।